ইন্ডাস্ট্রির একটা মেজর পোর্শন চলে অভিবাসী। লোকে জানে ও যে ও ক্লোজ, তার মানে এই কাজটা ওই করবে, ও ক্লোজ এই কাজটা ওই করবে। তুমি নাকি নিজের বউয়ের থেকেও বেশি শালীদের সাথে ক্লোজ? না, বউদের সাথেও ক্লোজ, শালীদের সাথেও ক্লোজ। বউদের সাথে সেই গুণবান স্বামী আমার আজকে উপস্থিত অম্লান চক্রবর্তী। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাবা মা হচ্ছে প্রথম জীবনের লোক। বাবা মাকে যে ভালোবাসবে তার সব ঠিক থাকে। ইন্ডাস্ট্রিতে কাজের ফোনটা কাজের জন্যই আসে, বন্ধুত্ব থেকে আসে না। আমি ইন্ডাস্ট্রিতে আমার বন্ধু নেই। হলদিয়া ব্রিনেজ ফাউন্ডেশন যে এনজিওটা আছে তারা ভীষণ ভালো কাজ করছে এডুকেশন নিয়ে। আপনাদের যদি লাইভ শো করানোর জন্য কোনো আর্টিস্টের প্রয়োজন হয় তাহলে আপনারা ঝটপট আর্টিস্টিক ট্যালেন্ট ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের জুয়েলারি পার্টনার ব্লেসিংস ডায়মন্ডস এন্ড জুয়েলস, আমাদের ট্রাভেল পার্টনার ড্রিম রোডওয়েজ বিজয়বাড়ি, এই এপিসোডের মেকআপ পার্টনার রিমস মেকআপ জাংশন। আর আজকে আমাদের এপিসোড যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল ভিজনকে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজকে যে গেস্ট তাকে আমরা আমার মানে কি বলবো, আমার অনেকগুলো শব্দ খুঁজে বের করতে হচ্ছে। তার ব্যাপারে আমি বেশি কিছু বলতে পারবো না, কারণ এখানে যখনই বেশি কথা আমি বলতে যাবো সে তখনই হয়ে যাবে ঝগড়া। আর সেই ঝগড়ার আসল লোককে আমি দেখিয়ে দিচ্ছি। মানে একটা কথা আছে না, সংসার সুখের আর রমণীর গুণে গুণবান স্বামী যদি থাকে তা আসল সেই গুণবান স্বামী আমার আজকে উপস্থিত অম্লান চক্রবর্তী। কি প্রশ্নগুলো তুই করবি যেগুলো তোর মাথায় ঘুরছে। হ্যাঁ, যেগুলো আমি তোকে বাড়িতে করলেও তুই ফোন ঘাটিস আর উত্তর দিস না, সেগুলো আজকে আমি জানতে পারবো। আমি গেমটা তোকে বুঝিয়ে দিই। এখানে 1 to 9 অব্দি কার্ডস আছে। ও জেনারেলি তো তোর এই ব্যাপারে আইডিয়া আছে, তুই তো এগুলো বিশ্বাস করিস, নিউমারোলজি মানে তুই তো নিজেও ভালো করে জানিস, বা অ্যাস্ট্রোলজি তো খুব ভালো বিশ্বাস করিস। তো তুই তো জানিস সেখানে 1 থেকে 9 অব্দি যা আছে। তো আমি অডিয়েন্সের জন্য আবার বলে দিই। 1 মানে সূর্য, 2 চন্দ্র, 3 বৃহস্পতি, 4 রাহু, 5 বুধ, 6 শুক্র, 7 কেতু, 8 শনি এবং 9 মঙ্গল। এই কার্ডসগুলোর মধ্যে আরো 3টে করে কার্ড আছে, ঠিক আছে? দ্যাট ইজ আওয়ার গেম। আর এদিকে আছে আমার কাছে 9টা কার্ড, প্ল্যানেট কার্ড। সেটা আমি শাফল করে র্যান্ডম এখানে, এটা কিন্তু 1 থেকে 9 অব্দি সাজানো আছে পরপর। এটা আমি র্যান্ডম এখানে সাজাবো। সেখান থেকে তোকে 6টা পিক করতে হবে, বাট 1 by 1। একটা গেম ক্লোজ হওয়ার পরে আরেকটা। তো 6টা কার্ড তুই পিক করবি। সেখান থেকে আমরা সেটা যেরকম থাকবে মানে সেই হিসাবে এই গেমগুলো সাজানো হবে। সেখান থেকে তুই একটা সিলেক্ট করে সেই গেমটা আমরা খেলবো। তো প্রথম কার্ডটা যেটা তুলতে হবে সেটা কিন্তু বার্থডে ওয়াইজ আমরা উঠাচ্ছি, পিক করছি। তো তোর বার্থডে তো আমি জানি, তো অডিয়েন্সের জন্য একবার বলে দে যে তোর বার্থডে কবে? 7th of May। মানে 7 নম্বর কার্ডটা তুলবো। হ্যাঁ, তাহলে 7 নম্বর কার্ডটা তুলবি। তো এই হয়ে গেল আমাদের কার্ডস। ঠিক আছে, আমরা ফিল করি, তারপরে বাকি আড্ডায় আসতে হবে। শুক্র, বাহ বাহ, দেখে নে ভালো করে দেখে নে। শুক্র অনুযায়ী আমাদের এখান থেকে আসছে এই প্যালেট। আমরা সেখান থেকে স্প্রেড করলাম। এবার আমরা জানতে চাই, গেমে তো আসবো, তারা ভিতর থেকে কিছু ফার্স্ট প্রেম কত বছর বয়সে হয়েছে? কত বছর বয়সে? MBA সেকেন্ড থার্ড সেমিস্টার, 18 বছর আগে। কত বছর? ভালো। 21। তারপরে কত বছর পর বিয়ে করলি? আরো 13 বছর। ভেরি নাইস। মানে এগুলো হচ্ছে, আমি কিন্তু এখন এগুলো বলছি লোকের সামনে মিষ্টি মিষ্টি ভাবে, বাড়ি কিন্তু আমি ঝগড়াই করবো। তো যাই হোক, তো এখান থেকে তুই একটা কার্ড সিলেক্ট কর, তারপর আমরা সেই গেমটাতে যাবো। লাক্সারি এই গেমটা মানে তুই খেলিসই না, আমি তোর জন্য বলছি কেন খেলিস না। কারণ এখানে আউটফিট ব্রেকআপ আছে। আমার বর একদম কস্টলি জামা কাপড় জিনিসপত্র ইউজ করতে পছন্দ করে না। এই গেমটাতে আমরা তুই চুলের কালার থেকে পায়ের জুতো অব্দি সবকিছু তোর কি কি ব্র্যান্ডের কি পরিস সেগুলো তোকে বলতে হবে। এখন কি পরে আছিস, বা তুই
রেগুলার ইউজ করিস না, আজকে পড়তে ভুলে গেছিস? কি পড়তে ভালোবাসি না, কি কি পড়ে আছিস? বডি আর পারফিউম ছাড়া বাকি সব সস্তা। হ্যাঁ সেটা এটা বল। আমি বলতে পারি, মানে এটা এক কথায়। জুতো, জামা কাপড়, জুতো জুতো সব জুতো রকমের। না সব। জামা কাপড় একটু যদি গিফট করবো সেরকম। আমি কিন্তু বলে দিচ্ছি, আর মিথ্যা কথা বললে কিন্তু আমি সব রিভিল করবো। মিথ্যা কথা বলা যাবে না এখানে। ঘড়ি, পারফিউম, কিছুটা জুতো। এবার বল তুই মানে কত টাকা কি করেছিস? চুলের কালার কত টাকা, চশমা কত চুলের টাকা? কালার তো খুবই সস্তার জায়গা, 1000 টাকা বোধ হয় হেয়ার কাট, চুলের কালার সব নিয়ে। আচ্ছা, চশমাটা স্পটের, এটা বোধ হয় গ্লাস আর সব নিয়ে হয়তো এটা মনে হয় 5000 টাকা মতো। জামাটা তো মনে জামাটা হচ্ছে গিফট, গিফট হবে। আবিরের দেওয়া, এটার দাম গিফটের তো বলতে পারবো না। হ্যাঁ। ঘড়ি এটা ডিজেলের একটা লিমিটেড এডিশন, এটা বোধ হয় 25-26 হাজার টাকা মতো দাম। আচ্ছা, আংটি এটা তৈরি দেওয়া। এটা বলে তো আমার লাক্সারি ব্যাপারে চলে আসবে তাহলে। এখন আমার বলা, এটা এখন 1.5 লাখ মতো হবে, এটা ডিজেলের আংটিটা 6-7 হাজার হবে। এইগুলো নর্মাল সিলভার, এটা সোনার আংটি, সোনার এখন দাম বেশি, এটাও ভালোই হবে। আর এই যে হাতের এইটা, হ্যাঁ এটা তো ফুট পাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এটা হচ্ছে তুই আর কি মানে সব রকম জিনিসপত্রই করিস। জিন্স, জিন্সটাও ছেঁড়া ফাটাই অবশ্যই, কিন্তু এটাও হংকং মার্কেট, ম্যাক্সিমাম জিন্স হংকং। আর শুধু অ্যাডিডাস, ওটা হয়তো ওটা ওই 3-4 হাজার খরচা। লাক্সারি বলতে তুই কি বুঝিস? মানে লাক্সারি জিনিসটা তোর কাছে কি? লাক্সারিতে এক একটা মানুষের কাছে এক এক রকম। এবার সেটা কারোর কাছে হয়তো শখ, কারোর কাছে সেটা নিট। এবার সেটা ডিপেন্ড করছে যে করছে তার ইনকাম কতটা। তার ইনকাম যদি যে জিনিসটা কিনছে, বা সেটা পড়ার জিনিস হোক, চড়ার জিনিস হোক, বাড়ি গাড়ি, তাই সেটা তার যদি যা তার আর্থিক ক্ষমতা বা তার সেভিংস বা যা তার রেগুলার ইনকাম সেগুলোকে সাপোর্ট করে, তাহলে সেটা লাক্সারিটা অনেক সময় নিডে চলে যায়। আদারওয়াইজ যদি তার কামাইয়ের থেকে বেশি বাকি জিনিসগুলোর প্রাইস হয়, তাহলে সেটা হিন্দি খাওয়া হবে আর কি। আর তোর এটা মনে হয় না যে আমি তুই যদিও বা মানে কিছু পার্সন তোর অত লাক্সারি পছন্দ নয়, আমি যতগুলো লোকে চিনি, সেখানে তোর মনে হয় না যে আমি কামাবো, আমার যা থাকে আমার বউ আর মেয়ে সেটা দিয়ে লাক্সারি করবে? হ্যাঁ সেটা 100 বার। সেটাই সেটা হয়ে আসছে। ভাবি না ভাবি, মানে সেটা ব্যাক অফ দ্য মাইন্ড থাকবে। সেটাই থাকবে। যে- আর সেটা ও যদি নাও ভাবে সেটা আমি ঠিক করিয়ে দেবো। মা বাবা যখন ছিল, বাবার কথার সাথেই বাট এটা আমার মাথায় সবসময় কিছু যে মেয়ে আর বউ লাক্সারি অন ক্যামেরা বললি, এটা কিন্তু পরে মাথায় Recorded রাখিস। হ্যাঁ রেকর্ডেড আছে, এটা মাথায় থাকে যেন। আমরা এটা আমার বর বলে না, আমি এর সাথেও চিটিং করছি না, আমি বাকি কার্ড গুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তো বাকি কার্ড, রাগ এবং শিল্প, ঠিক আছে? তো এই গেমটা এখানেই শেষ। এটা আমি চাইবো তুই যদি তোর খুব কাছের কেউ হয়ে থাকে, তুই দিতে চাস, তোর বোনরা হোক বা তোর ক্লোজ কেউ বন্ধু হোক, তুই তাকে এটা দিতে পারিস। শিলিগুড়ি থেকে কলকাতায় এসে এই যে মিউজিকের জার্নিটা, সেটা কিভাবে ইন্সপায়ার্ড হয়ে শুরু করা? এটা অনেক লম্বা একটা জার্নি, মানে তুই তো জানিস, তাও আমি দর্শকদের জন্য বলছি, অনেক ইন্টারভিউতে বলেছি। মিউজিক আমি করতাম, তারপর আমি মিউজিক ছেড়ে দিলাম যে হবে না, কারণ আমি জানি মিউজিক করে তখন সংসার চালানো, বাবা সরকারি চাকরি করে, আমি বাবার একমাত্র সন্তান, MBA তখন শেষ হলো, চাকরি করবো, দিল্লি চলে গেল। তো দিল্লিতে চাকরি করলাম, কলকাতায় চাকরি করলাম। তো বাবা খুব অসুস্থ হয়ে যায়, তখন আমি কলকাতায় চাকরি করি। তো তখন চাকরি ছেড়ে আমি বাবাকে আগে সুস্থ করবো, সেই মানসিকতা নিয়ে আমি আবার শিলিগুড়ি এবার ফিরে, তখন দেখলাম বাবা রিটায়ারমেন্টের জাস্ট এই 1 মাস আগে। তো বাবার অবস্থা খুবই ক্রিটিক্যাল, বাবাকে নিয়ে দৌড়ানোর জন্য আমি তখন দেখলাম চাকরি আমার আর করা যায়। তখন আমি 1 বছর এমনি ঘরেই বসা, তখন আমি আবার করে মিউজিকটাকে শুরু করলাম। তারপর আস্তে আস্তে ব্যবসা শুরু করলাম, সেই ব্যবসাটাও আমার খুব একদিন মানে ভালো যায়নি। তো মিউজিকটাই তখন আবার করে ভাবলাম যে মিউজিকটাই করি, তাহলে বাড়িতেও থাকতে পারবো, আর কোনোভাবে চলে যাচ্ছে, তখন হাত খরচাও
ছিল না, কম ছিল ওরকমই। তো এবার সেইভাবেই আবার শুরু করলাম, করতে করতে এবার বাবা যখন আস্তে আস্তে একটু সুস্থ হচ্ছে, তো তখন আমি ডিসাইড করলাম, বাবা মাও বললো যে ঠিক আছে তুই যদি মিউজিকটা করতে চাস তুই একবার ট্রাই নিতে পারিস, দেখতে পারিস। তো তখন আমার পক্ষে সেটা সম্ভব ছিল, কারণ তখন আমার বয়স 23, 22, 23, 24, 25 এই এজের মধ্যে। তখন আমার সুপ্রিয়দার সাথে আলাপ হয়, আমাদের সবার প্রিয় সুপ্রিয় দত্ত ডিওপি। সুপ্রিয়দা তখন আমাকে বলে যে তুই কলকাতায় তো যদি থাকার অসুবিধা তুই আমার সাথে থাকতে শুরু কর, তুই আবার ওখানে একটু চেষ্টা করে দেখ, না হলে তো চাকরি বা ব্যবসা তুই যে কোনো সময় আবার করতে পারবি। তখন আমি ডিসাইড করি 2015-তে 27শে অগস্ট, আমার ডেটটা এখনো মনে আছে কারণ তোমার জন্মদিন 27শে অগস্ট, আমি 2015 আমি শিফট হয়ে যাই পুরো কলকাতায়। এবং তখন আমি আস্তে আস্তে কিছু কিছু ছোট ছোট সাউন্ড নিয়ে পোস্ট করতে শুরু করলাম। অনেকে যারা জানতো যে আমি তখন এখানে আবার করে মিউজিক করার চেষ্টা করছি, অনেকে আমাকে সেশনের কাজ দিতো, বাজাতাম, ট্র্যাক বানাতাম, অ্যাসিস্ট করতাম। শিবুদা ওই সময় অনেক হেল্প করতো। আমি বলতে যাচ্ছিলাম শুধু শিবুদার অনেক ট্র্যাক তখন করতাম, নাটকের, গানের, 2-3টে শিবুদার সোলো শোতেও বাজাতাম। তো যাই হোক এইভাবে চলতে থাকলো। এবং তার ঠিক 15 থেকে শিফট করলাম, 15 শেষের দিকে বা 16 শুরুর দিকে আমি সিনেমার কাজ পেতে শুরু করলাম। তো তার আগে আমি ওই কিছু ছোট ছোট বড় হাউসের কাজ করতাম, যেখানে আমার নাম দিত না, একটা একটু টাকাটা পেয়ে যেতাম। তারপর দেখলাম আস্তে আস্তে ফিল্মের কাজ শুরু হতে শুরু করলো। সুপ্রিয়দার চেনাশোনা কিছু ক্লোজ বন্ধু বান্ধব, যেরকম সৌভিকদার মারফত, অমিতদা, এদের সাথে আলাপ হলো। এবার আমার ওয়েব সিরিজের জার্নি, ফিল্মের জার্নি শুরু হলো। এবং এরা তিনজন আমার জন্য ইম্পর্টেন্ট, মানে এরা না থাকলে হয়তো আমার মিউজিকের জার্নিটা মেনলি না হতে পারতো, বা আরো ডিলে হতে পারতো, আমি ফিরে যেতাম, কিছু হতে পারতো। ওভারঅল জার্নিটাই সংক্ষেপে গেলাম। প্রথম ওয়েব সিরিজের কাজ যখন পেলি, মানে কাজটা পেলি, তখন কিরকম লাগছিল? মানে ওয়েব সিরিজ জিনিসটাই তো তখন খুব নতুন ছিল, মানে তোর ওয়েব সিরিজ দুপুর ঠাকুর সিজন 1, তখন যে একদম নতুন কনসেপ্ট, নতুন একটা ওটিটি, হইচই, কেউ জানেই না, তখন ওই ব্যাপারটা মানে ভালো আইডিয়া ছিল না। মানে আমি তখন সৌভিক আমাকে ফোন করলো যে তোমার একটা কাজ করছে, তুই কি করবি? একটা বড় হাউস, ওদের একটা ওটিটি হচ্ছে। তো বললাম হ্যাঁ, কেন করবো না, বলছে টাকাটা কম একদম শুরুর দিকে। তো আমি তখন যে টাকায় কাজ করি, ও টাকা কম বলে যে অ্যামাউন্টটা বললো, সেটা আমার তখন 8-10টা কাজের সময় একটা। আমি রাজি হয়ে যাই, অনেকগুলো গান করতে হবে, ব্যাকগ্রাউন্ড স্কোর করতে হবে। তবের সাথে তখন আমি অলরেডি কাজ করছি। ওয়েব সিরিজ কনসেপ্টটাই তো তখন নতুন, ওই জন্য আমি আরো ওটাতে বেশি আমার ইন্টারেস্টটা হলো যে এইটাই করে দেখি কেমন হয়। তারপর কাস্টিং জানলাম, এরা সব ভালো ভালো কাস্টিং। সেখানে আমি যদি একটা সুযোগ পাচ্ছি, আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল তখন নিজেকে প্রুভ করা। কেন তার আগে আমি অলরেডি কাজ করছি এখানেও। আমি তখন বাংলাদেশেরও প্রচুর কাজ করছি সিঙ্গেলসের, টাকা পাচ্ছি। বাট ওই একটা জিনিস মনে হতো, শিল্পীর তো একটা আলাদা খিদে থাকে যে আইডেন্টিটি, তার রেকগনিশন। তো আমাকে কেউ চিনত না, সে এখনো হয়তো চেনে না। আমার কাজ লোকে চেনে, আমার গান লোকে শোনে, বা এখনো অনেক গান পুরোনো যেগুলো লোক এখনো শোনে। বাট ওই সময়টায় তখন মনে হতো যে টাকা কামার সাথে সাথে আমার কাজটাকে রেকগনাইজ করানোটা দরকার। তো ওই জন্য আমি একবারে রাজি হয়েছি। এবং তারপর তো বাকিটাই ইতিহাস, কারণ ওটা ম্যাসিভ হিট ছিল। ঠাকুর থেকে প্রচুর লোকের কেরিয়ার করে, তার মধ্যে আমি একজন, আরো অনেকে। এবং সেই এই সৌভিকদা, অমিতদা, এদের উপর যেরকম কৃতজ্ঞ, সেই হাউসের উপরেও আমি খুব কৃতজ্ঞ। তো আমরা যাই হোক নেক্সট রাউন্ডে যাই। নেক্সট রাউন্ডে তো এবার র্যান্ডম তুই এনি কার্ড ইউ ক্যান চুজ। তবে আমার মেয়ের জন্ম তারিখ হিসেবে 5 গুড, ভেরি নাইস। তো 5 মাঝে এসছে মার্কেটে, আমার এখানে মার্কেটে 3টে কার্ড সাজানো। আমি জানতে চাই তোর মধ্যে মানে কমিউনিকেশন পাওয়ারটা বা পিআর করার নেচারটা কতটা স্ট্রং? তুই কি নিজেকে দোষ দিস যে আমার মধ্যে দুধের নেচারটা খুব আছে? তুই লোকের সাথে মিশতে তো ভালোই পারিস। মিশতে পারি, পিয়ার করাটা তো শুধু নেশা না। পিয়ার করার মধ্যে তো একটা বড় জোন থাকে কাজের, তোকে পিয়ার করে কাজ পাওয়ার জন্য। আমি তুই সেটা বলছিস, তুই পারিস। তোর সাথে মিশতে পারি, আমি হয়তো যে কথাগুলো বলি ওগুলো কাজের সাথে রিলেটেড, একদম। বা কাজ চাওয়ার জন্য যে
রিলেশনশিপটা দরকার, সেটা আমার দ্বারা হয় না। যার জন্য আমার ইন্ডাস্ট্রিতে কাজের ফোনটা কাজের জন্যই আসে, বন্ধুত্ব থেকে আসে না। আর ইন্ডাস্ট্রিতে আমার as such কোনো বন্ধু নেই, একদমই তাই। তো ও যে এত চুপচাপ আছে, কম কথা বলছে, সেটা কিন্তু একদমই নয়, ঠিক আছে? আমি জানি আমি কথা বলতে প্রচুর, মানে প্রচুর। আমি মানে একটু আগেও বলছিলাম যে আমার বর কিন্তু থামাতে হয় ওকে জোর করে, যে একটু থাম, আমিও কথা বলতে চাই। তো যাই হোক, বাট এই 3টে কার্ডের মধ্যে তোকে একটা কার্ড সিলেক্ট করতে হবে যেটাতে তোর গেম আছে। এটা নাম্বার 1, বুধ ইন্টেলিজেন্ট। আমি কয়েকটা ইমোজি দেখাবো, সেটা দিয়ে তোকে একটা বলিউড মুভির নাম বলতে হবে। ব্রোকেন হার্টের ইমোশনাল সং দিয়ে ভরা ফিল্ম। বলিউড হ্যাঁ, এরকম তো অনেক, মানে অনেক নাম, মানে যে কোনো একটা। হ্যাঁ বল না, স্মাইলি গুলো দেখ, প্রচুর ব্রোকেন হার্ট গান ভরা এটা বলিউড ফিল্ম। এত সময় কি দেওয়া যাবে? এত সময় দেওয়া যাবে না, লোকে বলো চিটিং করছে, একদম দেওয়া যাবে না। রকস্টার। সারাদিন শুনে নাদান, কোথায় গেল নাদান পরিন্দে? তুমি সবেতেই ফেল হবে, আমার যা মনে হচ্ছে তোমাকে থেকে। আচ্ছা, এর নেক্সট যেটা আছে সেটা একজন মিউজিশিয়ানের স্ট্রাগল আর নিজের খোঁজের গল্প। এই স্মাইলটা প্রথমটা তো মুখোশ, পিয়ানো, মাইক। এটাও বলি। মানে এটাও সিনেমার নাম হবে। একদম এক্সপেকটেশন আমার, মানে একদম, মানে আমার মানে একদম আমি এগুলোতে খুবই দুর্বল। খুবই দুর্বল, মানে খুবই দুর্বল। বাড়ি থেকে পড়তে বসবি সিক্রেট সুপারস্টার। আমাকে কিন্তু প্রত্যেকটা ছবি দেখার পর আমাকে জিজ্ঞেস করবি না কি বুঝতে পারলি, নিজে কি বুঝতে প্রত্যেকটা মুভির পর বলে আমাকে জিজ্ঞেস করছিস, নিজে কিচ্ছু মন দিয়ে দেখিস না, বুঝিস না, দেখেছিস অপমান করার ফল আমি অন ক্যামেরা অপমান করতে পারবো তোকে। আচ্ছা, মিউজিক পিস আর লাভারের একটা সোলফুল মেসেজ। পায়রা উড়ে যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে, মিউজিক আর লাভ। এটা তো সলমান খানের ওই ছবিটার গানটা মনে হচ্ছে। বল ছবিটার নামটা বল। না, ভুল। তুই এটা মাথায় রাখ যে তোকে কিন্তু মিউজিক রিলেটেডই কোনো মিউজিক্যাল জার্নির মুভির কথাই বলা হচ্ছে, তুই ওইগুলোতে যাস না। আচ্ছা, মিউজিক পিস আর লাভের একটা সোলফুল মেসেজ। এটা মনে হচ্ছে ছিল। আরে হ্যাঁ বল। তার না অনিল কাপুর। বাহ, না না কে বল তামাশা, তোকে বাইরে গিয়ে দেখাচ্ছি আমি। তো এখানেই আছে আমার জিরো পেয়েছে এটাতে, এই গেমটাতে। আমার কিচ্ছু বলার নেই, আমি প্রচন্ড আশাহত। ফেসলেস হচ্ছে, আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। তো যাই হোক, বাকি দুটো কার্ড আমি দেখিয়েছি কি ছিল, সম আর চাতুর্য। ঠিক আছে, এগুলো তোকে সিলেক্ট করতে হয়নি। তো এটা তুই ইউজ করতে পারবি, কারণ তোর তো ওর মাঝে মাঝে হঠাৎ করে একটা করে স্টোন কেনার ইচ্ছা হয়। আমাদের পুরো শো থেকে একটা কোনো স্ক্রিনশট নিয়ে সৃজিলা রত্ন মন্দিরে দেখাতে পারেন, তাহলে আপনারা পেয়ে যাবেন 10% অফ। এবার আসি, এই অ্যাপার্ট ফ্রম মিউজিক কোন জিনিসটায় সব থেকে বেশি তোর ইন্টারেস্ট? মানে আমি যে তোর ডিডাক্টও করে দিলাম যে তোর যদি নিউমারোলজির প্রতি এত ইন্টারেস্টটা, মানে তুই এতটা শিখেছিস, ক্লাস করেছিস, এত কিছু জানিস, লোকের মানে সবকিছু বলে দিতে পারিস, যদিও বা কিছু কিছু জায়গায়, সেগুলো তোর ইন্টারেস্টটা কোথা থেকে, মানে কেন হঠাৎ করে এই জিনিসটার প্রতি এত ইন্টারেস্ট হয়? অ্যাস্ট্রোলজি, নিউমোলজি এগুলো বিশ্বাস করি, আর অন্ধবিশ্বাসটা করি না।
আর আমি অনেককে চিনি, আমাদেরই অনেক পরিচিত বন্ধু বান্ধব, রিলেটিভস অনেকেই, যারা মানে পুরোটাই এটার উপরে বেস করেছিল। আমি আমি সেটা না, আমার ভালো লাগতো এই সাবজেক্ট গুলো, আমি আমার জানতে ইচ্ছা হচ্ছে, আমি যতটা পারি জানি, হ্যাঁ, বাট আমি তাই বলে এটা নিয়ে কাউকে কনসালটেন্সি নিই না, বা এটা যে প্রফেশন হিসেবেও আমি ভাবি না, মানে আমার জন্য। বাট আমার জানতে ইচ্ছা করে যেটা, সেটা নিয়ে আমি যতটা পারি পড়াশোনা করি বা ঘাঁটি। আর এখন তো ইউটিউবে অনেক কিছু জানা যায়। এছাড়াও ওই যখন যখন সময় পেতাম বিভিন্ন কোর্স আমার জানিস পড়া, বাট ওইটুকুই। বাট এরকম না যে আমি ডিপেন্ডেন্ট হই, আমি ডিপেন্ডেন্ট হয়ে যেতাম, আমাকে খুব অস্বস্তি হয়, এবং সেটা সবকিছুতেই সারাক্ষণ মনে হতে থাকবে যে এটার জন্য হলো না, ওটার জন্য হলো না। যদি ভালো কিছু হয় তখন মনে হয় না যে এটার জন্য হলো, যখনই ভালোটা হচ্ছে না বা খারাপ হচ্ছে বা নিউট্রাল থাকছে তখন মনে হচ্ছে যে এগুলোর জন্য হয়। ওই জন্য ওগুলো মাথাতে এখন তুই কি অডিয়েন্সের জন্য একটা জেনারেল কোনো কিছু বলতে চাস, যেটা যে এইটা করলে এই জিনিসটা খুব স্মুথ থাকে, বা এই ধর আমি এখন এই যে ম্যানিফেস্টেশন জিনিসটা, সেটা তুই কতটা বিশ্বাস করিস? এটা আমি বলবো না। কারণ এটাতে আমার প্রচুর রেজাল্ট হচ্ছে, মানে ম্যানিফেস্টেশনের মধ্যেই অনেকগুলো ভাগ থাকে, তার মধ্যে একটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এবার ল অফ অ্যাট্রাকশনটা আমি নিজে কাজ করতে দেখেছি বিভিন্ন সময়, এবং এটা একদিনে দুদিনে হয় না, করতে করতে একটা প্র্যাকটিসের একটা, এবং নিজেকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করাতে হবে যে হ্যাঁ যেটা আমি চাই বা চাইছি সেটা অলরেডি আমি পেয়ে গেছি, বা এরকম একটা সেইটাকে ভিজুয়ালি দেখা, যে যেগুলো আমার গোল, সেই গোলটা যেটা আমি চাই সেইটা আমার সাথে হয়েছে বা হচ্ছে, একদম, এবার সেটাকে আমি মানিয়ে এটা কাজ করি। এবং হয়েছে, সেই কাজের জিনিসটা ক্ষেত্রে যে- কাজ করেছে। হ্যাঁ হ্যাঁ অনেক সময়, এবং যেটা আমি পজিটিভলি ভাবছি সেটাই হবে, কারণ মাথায় ম্যানিফেস্টেশনে নেগেটিভ জিনিসও অ্যাট্রাক্ট হয়। তো নেগেটিভ জিনিস ভাবলে নেগেটিভ জিনিসই হবে। ওই জন্য আমি অনেককেই বলি যে নিজেকেও বোঝানোর চেষ্টা করি, কারণ অনেক সময় আমারও ঘেটে চিনতে পারবো না। তো নেগেটিভ জিনিস যতটা, নেগেটিভ জিনিস, নেগেটিভ লোকজন, এগুলো যতটা, এগুলো থেকে দূরে থাকবে। আর তুই তো এমনিও সোশ্যাল মিডিয়াতে কোথাও নেই। ফেসবুক, ইনস্টাগ্রাম করতাম। ইনস্টাগ্রামে আমার ফোন চেঞ্জ হওয়ার পর আইডি পাসওয়ার্ড ওটা আর কোনোভাবে না, সেটা তো রিকভারি হলো না। আমি আর কিরকম লাগছে? try এই ও যে করি- ডিটক্স, এই ব্যাপারটা এখন কিরকম? আমার মাথাতেই আছে না, আমার কোনো আর ফেসবুক ইনস্টাগ্রামে মাথায় গিয়ে আমার একটা ভেরিফাইড পেজ ছিল লকডাউনের আগে, ওই পেজটা খালি আছে, বাট ওইটাও ইনঅ্যাক্টিভ, কারণ আমি কোনো পোস্টও করি না, চেকও করি না, লগ ইনও করি। তার আপনি সিলেক্ট করুন, আমরা দেখি আপনার Universe। তোর জন্মদিনের নাম বাহ, 7, 5, 9 সবকিছুর মধ্যেই আছে। শোন, আমি স্যাটার নিয়ে কথা বললাম, দেখেছিস আজকে আবার তোর সাথে তো আমার যা যেরকম যেরকম ব্যাপারটা তুই শরীরটা এখন থাকলে সাথে সাথে চলছে আমার তোর। একদম শনির ক্ষেত্রেই বলছি, আমাদের শুধু সাড়ে সাথে চলছে। আমার একটা কিছু পয়েন্ট বলতে চাই, সেটার জন্য মনে হয় যেন এই জিনিসটা ডিসব্যালেন্স না হয়, এটা ঠিক থাকে, এমন একটা কোনো ওভারঅল জেনারিক কয়েকটা জিনিস, তো এটা যে কোনো রাশির লোক হোক, যে কোনো নাম্বারের লোক হোক, তাদের সবার জন্য যে নিজের কর্মাটাকে ঠিক রাখতে হবে। তার সাথে পাস্ট কর্মা থাকে, এবার পাস্ট কর্মাটা তো কারোর হাতে থাকে না, সেটা গত জন্মে কার কি মানে ছিল কাজ, ভালো কাজ খারাপ কাজ, সেটা ব্যালেন্স করার ব্যাপার থাকে। এছাড়া বাবা মাকে যে দেখে, বাবা মাকে যে ভালোবাসে, মানে অনেকে আছে বাবা মার দায়িত্ব নেয় না, বৃদ্ধাশ্রমে রাখে, বা এই বিভিন্ন জিনিস, এইগুলো থেকে বিরত থাকতে হবে। যে বাবা মাকে ভালোবাসে, এটা কখনো দায়িত্ব হতে পারে। তো যেগুলো ভালো জিনিস, যেগুলো ভালো কাজ, তার মধ্যে অনেক খারাপ থাকে, আমিও করি, হাজারটা লোক করে, অনেক ভালো খারাপ থাকে, তার মধ্যে যেগুলো এক্সট্রিমলি খারাপ কাজ সেগুলো থেকে বিরত থাকা উচিত। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাবা মা হচ্ছে প্রথম জীবনের লোক, বাবা মাকে কেয়ার করতে হবে, বাবা মাকে যে ভালোবাসবে তার সব ঠিক থাকবে। একদমই তাই, সেটা আমরা সবাই মানি। শনির কার্ড আমি এখানে রাখছি, রেখে বাকি কথাটা সেটা বলছি। তুই ইনস্ট্যান্ট কার্না কতটা বিশ্বাস করিস? হয়েছে এরকম কখনো যে তুই ভুল করেছিস, কিন্তু তোর মনে হয়েছে তোর ভুল, বাট তুই এটা স্বীকার করলি না? কারণ আমি বিশ্বাস করি না, তো ইনস্ট্যান্ট রেজাল্ট কেমন পেয়েছিস? হয়েছে, দেখেছি আমার সাথে অন্যের সাথেও মানে তুই আমার কথা বাজে কথা বললি না, তুই এটা কিনবি না বলে নিজে এটা জায়গা ফাঁকা দিয়ে দিলি, এরকম হয়েছে?
না ওরকম হয়নি, এটা তুই বলতে চাইছিস, বাট এই ধরনের জিনিস তো হয়। তুই কি না বললাম তার সাথে সাথে আমি ধাক্কা খেয়ে গেলাম, এটা জেনারেলি না বলে না আমাকে, কারণ আমার থেকে বেশি ওই ফোর্স করে এটা কেন সেটা এরকম, তাই না? বেশি প্রশংসা হয়ে যাচ্ছে। এই মনে হয় প্রথম যে আমি এতক্ষণ কথা বলছি কিন্তু একটা কথা কাটাকাটি হয়নি, তাই না? নজর আছে বাড়ি গিয়ে ঝগড়া। তো এখান থেকে তোকে একটা কাজ সিলেক্ট করতে হবে, এটা সত্য, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া আমি মিথ্যা বলিব না। এই ইন্টারতে আমি তোকে একটা কোয়েশ্চেন করছি, সেটা তুই শুনে এটা সত্যি কি মিথ্যা তুমি বলবি। তুই কি কোনো একটা ইন্ডাস্ট্রির ব্যাপারে একটা কোনো সত্যি কথা বলবি, যেটা ইন্ডাস্ট্রির আসল রূপকে তুলে ধরে? ইন্ডাস্ট্রির একটা মেজর পোর্শন চলে অবিভাজ্য, তারা ওই তাদের মধ্যেই কাজ দেয়, মানে তাতে যায় আসে না কে এটার করতে কে কি করছে, লোকে জানে ও যে ওর ক্লোজ তার মানে এই কাজটা ওই করবে, ওর ক্লোজ এই কাজটা ওই করবে, বা এরা ভালো বন্ধু হতে পারে, একসাথে গেলে, হ্যাঁ মোস্টলি তাই। এবার অনেক সময় কি হয়, হয়তো হাউস অন্য হয়ে গেল, এবার সেই হাউসের যিনি ওনার আর হয়তো পছন্দের অনলাইন, তখন এটা ওনার মানে সে ডিরেক্টর হোক অ্যাক্টর হোক, তাদের একটা কম্প্রোমাইজের জায়গা তৈরি হয় যে ঠিক আছে তাহলে আমি এই তিনজনকে আমার রাখলাম, ওই তিনজনকে উনি বললো বলে কিনা, সিঙ্গারের ক্ষেত্রে, কম্পোজারের ক্ষেত্রে, কো অ্যাক্টরের ক্ষেত্রে, বা সবকিছু এডিটারের ক্ষেত্রে, সবের ক্ষেত্রেই তো। তো ওই জন্য এটা হয় অনেক সময়, মানে এক্সেপশনালি ভালো কাজ করলে অনেক সময় তাকে কেউ ট্রাই করে, যদি সে নতুন মার্কেটে আসে, হয়তো সে আগে অনেকবার ডিচ করার চেষ্টা করছে, তাকে হয়তো তখন ইগনোর করছে, বাট কোনো একটা কাজে সে হয়তো নতুন একটা হিট দিয়ে ঢুকলো, তখন তাকে নিয়ে কিছুদিন একটা মাতামাতি থাকে, বাট তারপরে ওই লবি ছাড়া অ্যাকচুয়ালি ঘটে। তুই কি লবির শিকার হয়েছিস নাকি তুই এটার অ্যাডভান্টেজও পেয়েছিস? না, আমি লবির মধ্যে কোনোদিনই ছিলাম না। মানে আগর তোর যারা ক্লোজ, লবি বলছি না, মানে কেউ না কেউ তো তোর ক্লোজ, মানে কেউ না কেউ তো তোকে কোনো কাজে রেফার করেছে, সেটা ক্লোজ বলি না, নর্মালি তা না, কারণ আমার একদম প্রথম কাজটা সেটাই, একদম প্রথম কাজটা সেটা, তারপরের কাজগুলো সব ক্ষেত্রে সেরকম হয়নি। একদম প্রথম কাজটা যখন হয়, তখন যে আমাকে কাজটা দিচ্ছিল সে আমার কিছু কাজ শুনে আমাকে কাজ দেয়। তো এমন না যে আচ্ছা সুপ্রিয়র ভাই হয়, সুপ্রিয়র সাথে থাকেও একটা কাজ দিই, সেটা না, তখন অলরেডি সে বেশ কিছু কাজ শুনেছে আমার, তার মনে হচ্ছে যে আচ্ছা আমাদের বাজেটটাও কম, নতুন একজন বলে ভালো, আর এর কাজ ভালো লাগছে, তো হাতে যখন সময় আছে একবার একে ট্রাই করতে। তারপরে কাজগুলো, ওই কাজগুলো শুনে 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 কাজ এসছে, কারণ যেভাবে মানে এরকম নাকি একই ডিরেক্টরের আমি 10টা সিনেমা করে গেছি, বা একই, অনেক বছর কাজ করেছিস, তাহলে সেটা কারণ তাদের আগে তখন রেগুলার ভালো কাজ দিচ্ছি, তাদের তখন রেগুলার আমি হিট দিচ্ছি, ভালো কাজ দিচ্ছি, বাজেটে দিচ্ছি যেরকম তারা যে বাজেটে চাইছে, আমার কাজটা আমি রাত জেগে ও মানে যা ডেডলাইন তার মধ্যে ডেলিভারি দিচ্ছি, তো ওই জন্য রেগুলার তাদের থেকে কাজ পেতাম। এখন আমি তুলনামূলক অনেক কম কাজ করি, এখন অনেক কম কাজ করি, বড় হাউসদের তো আমি খুব একটা করি না, আমি এখন অনেক ছোট ছোট জিঙ্গেলের কাজ করি, সিরিজের কাজ করি, ফিল্মেরও কাজ করি, লাস্ট এরকম গয়া করলাম, হিট ছবি, ভালো ছবি, তো এরকম কাজ। হ্যাঁ মানে লবির শিকার হয়েছিস কখনো? হ্যাঁ, সে তো 100%, মানে আমি তো যেই মানে কাজের জন্য যেহেতু ওইভাবে মিশতে পারি না, মিশতে চাইও না, মিশিও না, তো সেটাই, কারণ আমার পক্ষে সেটা সম্ভব। একদমই সত্যি বলো, মিউজিক ইন্ডাস্ট্রিতে ফ্রেন্ডশিপ বেশি হয় নাকি কম্পিটিশন? দুটোই থাকে, দুটোই থাকে। ফ্রেন্ডশিপ হয়ে যায় অনেক সময়, আবার সেগুলো সেম হলে তাদের মধ্যে একটু একটা কম্পিটিশন থাকে, যেরকম একজন ফিমেল সিঙ্গারের সাথে একজন মেল সিঙ্গারের ভালো বন্ধুত্ব হতে পারে, কম্পোজারের লিড সিস্টেম হতে পারে, একজন ফিমেল সিঙ্গারের সাথে আরেকজন ফিমেল সিঙ্গারের একটা কম্পিটিশন থাকে, সেইখানে বন্ধুত্ব থাকলেও সেটা অন্য বন্ধুত্ব গুলোর মতো হয় না। সে একটা ভালো ছবিতে কাজ পেয়ে গেল, হয়তো এ পায়নি, তো যতই ভালো বন্ধু ওর ভেতরে এটা চলতে থাকে।
আর কলকাতায় অলরেডি মিউজিক ইন্ডাস্ট্রির যেরকম অবস্থা, মানে এখানে তো দুটো ভাগ বলা যায়, একটা হচ্ছে ফিল্ম, একটা নন ফিল্ম। ফিল্ডে কাজ পাওয়ার জন্য মানুষ বিভিন্ন রকম, মানে বিভিন্ন রকম স্টেজে শুধু গান অনেকেই ভালো হয়েছে, তার মধ্যে গেস্টদেরকে নেওয়ার জন্য এবার অনেকে প্লেন মারছে সারাক্ষণ কাউকে, কেউ রান্না করে খাওয়াচ্ছে, কেউ রেস্টুরেন্টে রেখে খাওয়াচ্ছে, কেউ হয়তো গিফট দিচ্ছে, কেউ হয়তো কোনো অডিও লেভেলের কোনো বড় দাদা বা দিদির পায়ে পড়ে আছে, যে সে একটু পুশ করে দেবে, রেফার করে দেবে, বা হাউস প্রডিউসারকে দিয়ে এগুলো চলতে থাকে, এগুলো থাকবে। তো সেখানে আমি এবার বাকি কাজগুলো দেখিয়ে দিই যে কি ছিল, তুই যেগুলো বলতে কর্ম তো বেরিয়ে গেছে, সত্য তুই বলে দিয়েছিস, বেশি সত্য হয়ে গেছে। আর ধৈর্য অনেক কম। কর্ম তুই বিশ্বাস করে সে কর্ম করেছে, ঠিক রেজাল্ট আসবে। নেলস মানে লর্ড অফ নেলস, যে আমার এত সুন্দর সুন্দর নেলস করে দেয়, এটা তোরই কাজে, এটা আমারই কাজে আসবে। তাহলে আমরা নেক্সট কার্ডে যাবো। মানে কি আছে আবার বুঝে বুঝে তুলছি, নিশ্চয়ই মানে ও আছে হয়ে গেল, এটা আবার এক একটা এমনি রাখনা রাহু। কিন্তু একটা যার কথা আমরা যদি ভেবে তুলছি সে হচ্ছে রাহু সাথে রিলেট করে, ওই জন্য রাহু এসছে। দেখি রাহুর মধ্যে তোর গেমস কি আছে। ডিলিউশনে তোর গেম কি আছে? এই গেমটাতে আমি তোকে তোর ব্যাপারে কতগুলো ফেক নিউজ বলবো, সেটা তুই বলবি সেটা সত্যি কি না, তুই ক্লারিফিকেশন তুই দিবি। আমি কিন্তু কিছু জানি না, আমাদের রিসার্চ টিম যা করেছে সেখান থেকে আমি বলছি, আমি কিন্তু ওদের কোনো ইনপুট দিইনি। তুমি নাকি নিজের ইগো হার্ট হয়েছিল বলে তুমি অনেক বড় প্রজেক্ট ছেড়ে দিয়েছো, সত্যি জানো? রিসার্চ যারা করেছে তাদের জন্য আপনাকে, এটা সত্যি। তুমি নাকি গাড়ি ড্রাইভ করতে করতে হঠাৎ মাথায় মিউজিকের আইডিয়া এলে গাড়ি দাঁড় করিয়ে মোবাইলে মিউজিক রেকর্ড করো, সেটাও করো? সেটাও ঠিক, শুধু সেটা করি না, এবং আগে এরকম অনেকবার হচ্ছে, তখন আমি অটো করেই বেশি চলাচল করতাম। আমি হয়তো নামার কথা, তখন আমি মালঞ্চনে থাকতাম, মালঞ্চ নামার কথা আমি গড়িয়াতে নামলাম, আমাকে অটোওয়ালা বলছে দাদা আর যাবে না। এবার আমি বলেছি আমিও জানি আর যাবে না, কিন্তু আমি গড়িয়াতে অব্দি আসলাম কিভাবে। তারপর আমার মনে পড়ে আমি ওই স্ক্র্যাচ ভাবতে ভাবতে, স্ক্র্যাচ রেকর্ড আর ওই মাথায় এগুলো ঘুরতে ঘুরতে আমি ওই মালঞ্চল পর আরো 15 মিনিট চলে গেছি। তো মেট্রোতেও তো হয়েছে এরকম? মেট্রো করেছি। আচ্ছা, থার্ড হচ্ছে তুমি নাকি সবসময় নিজের শ্বশুরের স্বপ্ন দেখো। সবসময় দেখি না, মাঝে মধ্যে দেখি, যখন কোথাও কোনো ট্যুরে যাওয়ার থাকে এবং টিকিট কাটার বিষয় হয় বা হোটেল বুক করতে হবে, তো সারাদিনে তখন আমার শ্বশুর, এই গল্পটা একটু তুই ছোট আমার শ্বশুর মানে তোর বাবাই, এই গল্পটা তুই একটু ছোট করে বল, তাহলে মানে এই ঘটনা বললেই বুঝতে পারবি। কোথাও যাওয়ার থাকলে তোর বাবা আমাকে দিনে 15 থেকে 20 বার ফোন করে, 5 বার মেসেজ করে যে টিকিটটা কাটা, আর একই দিনে 5 মিনিট পর, হ্যাঁ একই দিন, হ্যাঁ টিকিটটা কাটা হলো কিনা, কখন কাটবো, আবার ফোন করলো কাটলাম কিনা, আবার ফোন করলো, অ্যাকচুয়ালি তাই, মানে ওদের ফোন হলো কি কিনা, আবার মেসেজ, আমার নাম এত, বয়স এত, এই লিখে দেবে টিকিট কাটা। ওর লাস্টে আমি লাস্টে বল টিকিট কাটতে হবে সকালবেলা, 2 মাস আগে টিকিট কাটতে হবে। হ্যাঁ, মানে এটা মনে হচ্ছে ডেট চলে এসেছে, মানে আমরা 2 মাস পর যাবো, আর 2 মাস আগে থেকে ওকে বলছে। তোর বাবা লাস্ট ফোনটা আমাকে করলো 12:15টার সময়, তোর বাবা অন্যদিন ঘুমিয়ে যায়, 12:15টার সময় টিকিটের কথা বলে ঘুমালো। আমি তারপর যতবার ঘুমানোর চেষ্টা করছি, 2:30 থেকে খালি তোর বাবার মুখ ভেসে উঠছে। আর সেদিন আমি অ্যালার্ম ছাড়া 6টায় উঠে গেছি, কারণ আমি ভোরবেলাও দেখতে পাচ্ছি তোর বাবা বলছে যে ওঠো টিকিটটা ধরো। বাবা থেকে দেখলে বলে অমলান তুমি আমার নামে কি বলে। Anyway, তুমি নাকি 4 নম্বর আছে, তুমি নাকি নিজের বউয়ের থেকেও বেশি শালীদের সাথে ক্লোজ। না, বউদের সাথেও ক্লোজ, শালীদের সাথেও ক্লোজ। বউদের সাথে শালীদের বউদের না, কাটবে না।
না না, এটা কেন আমি এরকম না কি শুধু শালিদের সাথে বেশি অবশ্যই মিথ্যা কথা বলছে। না না শালিদের সাথে আমি মিথ্যা কথা খুবই বলছে। close। শালিদের সাথেই ও ক্লোজ, মানে ও আমাকে ছাড়া চাঁদনির সাথে প্ল্যান করে, হ্যাঁ মানে আমাকে পরে জানানো হয় যে তুইও আয়, আমাদের সাথে তো কথা হয় তুইও আয়। সবার সাথেই আমি close। শালিদের সাথে, শাশুড়িদের সাথে, সবার সাথে। বউদের থেকে বেশি না তো। বাকি কাজগুলো দেখে নি, মায়া আর মোহ। ঠিক আছে, 4 নম্বরে হিলবিল সম্পূর্ণা থেকে ফ্রি কনসালটেশন। এটা খুব কাজের, এটা খুব effective, আমি এটা জানি। তো এরপর আসি মেয়ের কথায়। মানে এই যে একটা তুই যে ব্যাচেলার লাইফ কাটাবি, একা থাকতি কলকাতা শহরে এসে, একার সংসার, একাই মানে রান্না করছিস। না একদিন শুরুতে একা থাকতাম না শুরু। না, সুপ্রদা ছিল। এক দেড় বছর মানে তুই আর সুপ্রদা তো একাই bachelor না, life এক দেড় বছর ছিলাম, তারপর থেকে আমি একা একা থাকতি। এরপরে হঠাৎ করে বিয়ে হয়ে গেল, মেয়ে হয়ে গেল, মা বাবা একসাথে, মানে তুই পুরো একটা মানে একটা পুরো সিঙ্গেল একটা মানুষ থেকে হঠাৎ করে পুরো একটা সংসার হয়ে গেল। সেটা কি আগের লাইফটা বেশি মিস করিস নাকি এই লাইফটা বেটার মনে হয়? দুটো দুটো। এবার সব বয়সের জন্য সব রকম। তো এইটা তো ডেফিনেটলি একটা অন্যরকম, একদম অন্যরকম। আমার যেরকম লাইফস্টাইল ছিল, এখন আমার যে লাইফস্টাইল, এগুলোর মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। একদমই। এখন রুটিনে চলে এসেছে। মেয়ে হওয়ার পর এমনি জীবনটা অন্যরকম। তো সেইটাই প্রত্যেক মুহূর্তেই আর তো মানে মানে অ্যাকচুয়ালি তাই জওনাল কিন্তু মানে মেয়ে হওয়ার আগে অব্দি ও সবসময় ঠাকুরের কাছে বলে যেত আমার জন্য মেয়ে হয়, মেয়ে হয়, মেয়ে হয়, তাই না? সেটাও ম্যানিফেস্টই করতো অ্যাকচুয়ালি, না? হ্যাঁ সেটাও তাই। হ্যাঁ। আমি এটা মন থেকেই চাইতাম, আর আমি ভাবতাম আমার মেয়েই হবে। আর ওই জন্য আমি মেয়েকে পাগলের মতো ভালোবাসি, মানে ও শেষ তারপরে ভবিষ্যৎ। তাই, একদমই তাই, আমার কাছেও তাই। তো আমরা আবার নেক্সট রাউন্ডে যাব। নেক্সট কার্ড, বাবা এত সময় নিয়ে ভাবছে কোনটা। বৃহস্পতি, ঠিকই আছে, ওর জ্ঞান ভরে ভরে আছে ওর মধ্যে সবকিছু নিয়ে। আর যা জ্ঞান দেয়, মানে থাকুক ওটা আলাদা ব্যাপার, দিতে হবে কেন লোককে সারাক্ষণ এটা কেন ওটা কেন সেটা কেন। বিকম করে বিয়ে করেছিস, পড়াশোনা করার পরে হঠাৎ করে মিউজিক ইন্ডাস্ট্রিতে আসা, তোর মা বাবা বা ফ্যামিলির লোকরা কিরকম সাপোর্ট করেছিল নাকি? মিউজিক তো আমি আগে থেকেই করতাম, বাট প্রফেশনালি করবো এরকম কখনো ভাবিনি। আর সবচেয়ে বড় কথা, আমি দুর্দান্ত ভালো মিউজিশিয়ান কখনোই ছিলাম না। ও আচ্ছা, আমি বললাম দুর্দান্ত ভালো মিউজিশিয়ান। না আমি কখনোই ছিলাম না, মানে আমি যাদের সাথে মিশতাম তারা প্রচন্ড ট্যালেন্টেড মিউজিশিয়ান সবাই। তার মধ্যে একজনের নাম সেলিন্দা, বিকুন্দা, এরা এরা মানে শিলিগুড়িতে এদের মিউজিক আমরা অনেক কম বয়স থেকে শুনছি, এদের সাথে কাজ করতাম। আমার ব্যান্ড মেম্বার যারা ছিল প্রথম ব্যান্ডের, পরের ব্যান্ডের, এরা সবাই খুব ট্যালেন্টেড। বাট মিউজিকটাকে ভালোবাসতাম, শুনতাম প্রচুর। আর আমার ছিল যে আমি ভালো গান বানাতে চাই, তার জন্য আমার ওই ব্যান্ডের যে কম্পিটিশন গুলো আমরা শুরুতে করতাম, যেগুলো সব চিনতাম আমরা, তখন তো অনেক কম্পিটিশন হতো, ব্যান্ডে মাতারাম, কেভিএল, এসব। ওই গানগুলো আমার শুরু করা ছিল ম্যাক্সিমাম, আমার লেখাও ছিল। কিন্তু আমি জানি অ্যাজ আ গিটারিস্ট কিন্তু আমার ব্যান্ডে যারা বাজাচ্ছে বা যাদের আমি দেখে বলাচ্ছি তারা অনেক 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 ভালো আমার থেকে। আমি প্যাশনেট ছিলাম মিউজিক নিয়ে, বাট কখনোই আমি অ্যাজ আ মিউজিশিয়ান মানে একজন গিটারিস্ট হিসাবে নিজেকে এস্টাবলিশ করবো এরকম আমার কোনো প্ল্যান ছিল না। মানে তোর ব্যাপারটা হচ্ছে তোর যেটা আছে সেটা মাথা থেকে বেরিয়ে কম্পোজার হওয়াটা এমন একটা জিনিস, এটা শিখতে হয়, একদম। এটা লোকে নিয়ে যাবে। আর পড়াশোনাটা যেরকম আমার এমবিএ করার ইচ্ছা ছিল, বাবা মা চাইতো যে অ্যাটলিস্ট করি, কারণ আমার মা ওই সময়ের বিএ, বিএড, এমএ, এমএড, তো আমার মা প্রচুর পড়াশোনা করা। তো আমার মা বলতে মাস্টার্সটা করে নিয়ে করেন। আমার তখন আমাদের সময় তখন এমবিএটা চলছে খুব বেশি, আমরা এমবিএটা করে নিই, তো এমবিএ করলাম, চাকরি করবো ভাবছিলাম যে চাকরি করবো। তো এবার সেই চাকরিটাও আমার দ্বারা হলো না, তারপরে এগুলো তাহলে মিউজিকটাকেই আরেকবার ট্রাই দিই ভালো করে। এই ইন্ডাস্ট্রিতে এতদিন ধরে কাজ করার পর যখন একটা কিছু একটা জায়গায় তুই পৌঁছালি, তখন তোর ইন্ডাস্ট্রিরই 10টা মানুষ ধর চেনে। এটা সবার ক্ষেত্রেই কমন হয়, প্রশ্নটা বুঝে গেছি, আমি তো উত্তরটা দিয়ে মানে আমার প্রথম কথা হচ্ছে আমার বাবা আমার এটাতে কোনো অবজেকশন ছিল না। যখন আমার প্রথম ফিল্মের গান হিট হলো, প্রথম সিরিজ হিট হলো, যখন বিভিন্ন পেপারে মানে টাইমস অফ ইন্ডিয়া থেকে, টেলিগ্রাফ থেকে
আনন্দবাজার, ইভেন শিলিগুড়ি মানে নর্থ বেঙ্গল সবচেয়ে পপুলার পেপার হচ্ছে উত্তরবঙ্গ সংবাদ, সেখানে রেগুলার বেসিস আমার ইন্টারভিউ বেরোতো। তখন অনেকেই যারা আমার এগেনস্টে বলতো, তখন তারা আমার হয়ে বলতে শুরু করলো, ও দারুণ করবে, ভালো করবে, এটা আমি জানতাম। তো এটা সবার ক্ষেত্রেই হয়, একবার একটু হলেও সাকসেসফুল হলে তখন লোকে ওটাকে মানে নিজের নামে টানতে চায়। কিন্তু তো আমি বলবো লাকিলি তোর শিলিগুড়ির বন্ধুরা এতই ভালো, একটা বন্ধুদের সাকসেসে কতটা খুশি হতে পারে সেটা আমি ওদের কারণ থেকে ওরা আমার বুঝেছি। অনেক ছোটবেলার বন্ধু, আর ওই কটা বন্ধুই আমার বন্ধু। তো যাই হোক, আমাদের এখানে জুপিটার চলে এসেছে, হলুদ রঙের সুন্দর সুন্দর 3টে কাপ তোমার সামনে। তো এখানে বৃহস্পতির কার্ড চলে এসেছে, এখান থেকে তুমি একটা সিলেক্ট করতে হবে। আইডিয়াল রিভিলে আমি কতগুলো কোয়েশ্চেন করবো, সেখান থেকে তোর যেটা মনে হয় যে এই আমার আইডিয়াল এই সেগমেন্টে, তার নাম তুই বল, ঠিক আছে? বুঝলি? আচ্ছা, তোমার সাংগীতিক আইডল কে? সঙ্গীত জগতে তুমি কাকে আইডল বলে মনে করিস? সে তো অনেকজনই আছে। তাও একজন ছোটবেলা থেকে কারো মিউজিক থেকে তুমি ইন্সপায়ার্ড হয়েছো? আমি যখন ছোট তখন আমার খুব পছন্দ ছিল ব্রায়ান অ্যাডামস, আচ্ছা, প্রচন্ড শুনতাম। সামার অফ 69 তখন একদম হিট। ব্রায়ান অ্যাডামসের একটা বড় ইনফ্লুয়েন্স আমার উপরে। তুমি কি আরডি বর্মন না এআর রহমান ফ্যান? ডেফিনেটলি আর ডি বর্মন তো আমাদের কি বলবো সম্পদ। বাট আমি যে জেনারেশনের, আমি যে সাউন্ডটা শুনে বড় হওয়া, মানে যেটা বেশি আমার এই মুহূর্তে, সেটা এআর রহমান। বাট ডেফিনেটলি আর ডি বর্মন, এআর রহমান, এদের দুজনের কোনো কম্পারিজনই হয় না। ভাগ্যিস আমি হোস্ট এখানে, নাহলে আমি প্রচুর বড় পেশাতে বলতাম। আচ্ছা, যদি একবার তোমার আইডলের সাথে স্টুডিওতে কাজ করার চান্স পাও, কি হবে সে? এআর রহমানই। তোমার আইডলের কোনো হ্যাবিট বা স্টাইল তুমি নিজের মধ্যে আনতে চাইছো? না, আমার মনে হচ্ছে না। কোনো ইন্টারন্যাশনাল আর্টিস্ট আছে যা তুমি আইডলের সঙ্গে দেখো? হ্যাঁ, অফকোর্স বললাম। তোমার আইডলের কোন গান তোমার লাইফ চেঞ্জ করেছিল? সামার অফ 69 সেটাও। তুমি কি কখনো তোমার আইডলের গান রিক্রিয়েট করতে চাও? যদি তুমি তোমার আইডলকে একটা প্রশ্ন করতে পারো, তাহলে সেটা কি হতো? যে ওর ইন্সপিরেশন দিচ্ছে, ও যে এত লক্ষ কোটি মানুষের ইন্সপিরেশন, সেটা আমি বলছি ব্রায়ান অ্যাডামসের ক্ষেত্রে। তাহলে তার ইন্সপিরেশন কি ছিল? এটাই খুব ইজি না, মানে খুব মানে নিষ্পাপ সাদা মনে কাদা নেই টাইপের কোয়েশ্চেন করছো, কিন্তু বেশি মানে এদিক ওদিক করছে না, একদম টু দি পয়েন্ট অ্যান্সার। তো বাকিগুলো দেখে নিয়ে কি ছিল, সিদ্ধি এবং মেধা, ঠিক আছে? এটা আমাকেও দিস 50%। না না, এটা পুরো আমার। আমি গিয়ে ওখানে রেকর্ড করব। একদম। থ্যাংক ইউ। তো আমরা আবার চলে আসি, আমাদের কটা হলো? 5টা লাস্ট কার্ড, লাস্ট এন্ড ফাইনাল রাউন্ড। এবার তো একটা হয়ে গেলে চন্দ্র। চন্দ্র তো তোর মধ্যে প্রচুর ট্রিক্স আছে চন্দ্রের, সেটা আমি জানি। তো চন্দ্রের কার্ডে দেখে তোর জন্য কি গেম আছে সেটা আমিও জানি না, আমি কোনোটাই জানি না, এটাও জানি না। মনন, মাইন্ড। ওকে, আমি তোকে 10টা ওয়ার্ড বলবো, 10টা ওয়ার্ডের মধ্যে 10টা ওয়ার্ডের মধ্যে তোকে ফার্স্ট যেটা তোর মাথায় আসছে সেই ওয়ার্ডটা থেকে সেটা তোকে বলতে হবে। রেন, ক্লাউড, ক্লক, অ্যান্টি ক্লক। ড্রিম, অপোজিট ওয়ার্ড বলতে বলি। ক্লক থেকে অ্যান্টি ক্লক মাথায় আসছে। ড্রিম, স্লিপ, ফায়ার, ওয়াটার, মিরর, লাইট, রোড, স্পিড রেগাল, স্কাই,
ব্লু বার্ড। ডাইরেক্ট। এটা তাও তুই পেরেছিস মোটামুটি। এটা আমাদের 10টা ওয়ার্ড হলো। আর সেখানেই আমাদের এই গেমটা মানে আমাদের সৃজিতা রত্নমন্দির প্রেজেন্স জুয়েলারি নবরত্ন ইন অ্যাসোসিয়েশন উইথ ব্লেসিংস ডিজাইনার জুয়েলারি শেষ হলো গেম। আর সাথে সাথে দেখিয়ে দিই এখানে কি কি আছে গল্প ভাব। তো তোর শোনাতে এসে কেমন লাগলো? খুবই ভালো, অন্যরকম, ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং? হ্যাঁ, বাকি পডকাস্ট যেগুলো দেখি হ্যাঁ কয়েকটা পডকাস্ট খুবই ভালো, হ্যাঁ। কিন্তু এখন আস্তে আস্তে ওগুলো অনেকটা একঘেয়ে লাগছে। এখানে এটা মানে টক শো প্লাস গেম শো দুটো মিলে একটা নতুন মানে ভালো। তুই একটু অডিয়েন্সকে বলতে যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর অনেক অনেক লাইক করে। হ্যাঁ, মানে যেহেতু আমি ফেসবুক ইনস্টাগ্রাম করি না, আমি তো শেয়ার করতে পারবো না, বাট আমি মুখেই বলতে পারি সবাইকে, আপনারা সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ভিজন হচ্ছে ওদের চ্যানেলের নাম, আর সোহিনীর নবরত্ন এটা তো এখানে লেখাই। আর আমি চাই ওদের খুব ভালো হোক শোটা, কারণ আরো যারা এসছে তাদের সাথে কথা বলে তাদের ফিডব্যাকটাও ভালো লাগলো, কারণ এই খুব ইন্টারেস্টিং একটা শো হচ্ছে। আমার নিজেরও খুব ভালো লাগলো, কারণ হাজবেন্ড ওয়াইফ সারাক্ষণ তো আমরা বিভিন্ন রকম আলাদা কথা বলি না, ঝগড়া করি। এখানে একটু একদম আলাদা ভাবে আমরা চলবো, মানে অনেক জানা অজানা কথা আবার বলবো। একদম তাই। এটা ওরা স্কিন ক্লিনিকের তরফ থেকে 10,000 টাকা গিফট, এটাও তো অনেক কাজে লাগবে। থ্যাংক ইউ। এটাও আমার থেকে চাষ না। না আমি চাইবো না, আমি কোনোটাই চাইবো না। তুই ইউজ কর সবকটা। আর একটা ছোট্ট গিফট আছে, এটা তোর জন্য একটা ছোট্ট গিফট ব্লেসিংস ডায়মন্ড এন্ড জুয়েলারির তরফ থেকে। থ্যাংক ইউ, খুবই সুন্দর, থ্যাংক ইউ। এতগুলো গিফট পেয়ে ভালো লাগছে, বেশ ভালো লাগছে না? জেনারেলি সবসময় মেয়েরাই গিফট পায়, ছেলেরা পায় না।